রেজিস্টারে সাইন করো, ভয় পেও না, আমাকে বিয়ে করলে তুমি অনেক সুখে থাকবে। লোকটার কথায় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে অপরূপা। চোখগুলো ছলছল করে উঠেছে তার। চেনা নেই জানা নেই হুট করে এক অপরিচিত লোককে কিভাবে বিয়ে করবে। মূর্তির মতো বসে আছে সে। ভয়ে শরীর কাঁপছে তার। কি হলো? সাইন করো। অপরূপা হারিয়ে গেল এক ঘোরের মাঝে। মাথা ঝিমঝিম করছে তার। মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় সে। আশেপাশের সবাই বড় বড় চোখ করে দেখছে অপরূপাকে। লোকটা আবার মিহিস্বরে বলে উঠল, আমার কাছে বেশি সময় নেই, শহরে ফিরে যেতে হবে। বললাম তো ভয় পেও না, আমাকে বিশ্বাস করতে পারো। অপরূপা কাঁপা কাঁপা হাতে রেজিস্টারে সাইন করে। তারপর সেখানে কাজী তাদের বিয়ে নিশ্চিত করে। ভয়ে অপরূপা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। সেই স্যুট পরা লোকটা কোলে তুলে কাজী অফিস থেকে বাইরে বের হয়। তারপর তার গাড়িতে অপরূপাকে তুলে নেয়। সাথে সেও অপরূপার পাশের সিটে বসে পড়ে। গল্পের শান্তশিষ্ট সাদামাটা হিরোইন অপরূপা বাড়ি থেকে পালিয়ে তাদের জেলার সদরে চলে আসে। বাবা মা সবাই থেকেও না থাকার মতো। অপরূপার মা বাবার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের 2 বছর পর অপরূপা জন্মগ্রহণ করে। ভালো যাচ্ছিল তাদের দিন। বাবা ছিল একজন নামিদামি ব্যবসায়ী। ব্যবসার পার্টনারশিপ চুক্তি করে এক মহিলার সাথে। পরবর্তীতে সেই মহিলা আর তার বাবার সম্পর্কে জড়িয়ে যায়। এই নিয়ে তার বাবা মায়ের মাঝে অনেক ঝামেলা হলে বাবা ডিভোর্স দিয়ে দেয় মাকে। অপরূপার বয়স তখন 5 কি 6 হবে। মায়ের জন্য ভালো একটা সম্বন্ধ ঠিক হয়, কিন্তু শর্ত একটাই, সেই লোক অপরূপার দায়িত্ব নিতে পারবে না। মামা মামি অপরূপাকে তার বাবার বাসায় দিয়ে চলে যায়। মায়ের সাথে শেষ দেখা হয়নি অপরূপার। বাবাও সেই মহিলাকে বিয়ে করে। তার সৎ মা তাকে মেনে নিবে না বলে অপরূপার বাবা অপরূপাকে গ্রামের বাসায় দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছে রাখে। মাসে মাসে তার যাবতীয় খরচ দিত তার বাবা। কিন্তু সেই টাকার টও অপরূপার জন্য খরচ করেনি তারা। বাসায় থাকা নষ্ট ভাত, তাদের পরা পুরনো জামা কাপড় পরার কপাল হতো অপরূপার। মা বাবা উভয় সুন্দর হওয়ার কারণে অপরূপা বেশ সুন্দরী, কিন্তু অযত্নে তার ফর্সা শরীরে কালচে ভাব চলে এসেছে। সৎমা এক ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে ঠিক করেছে। সেই লোকের বয়স 43 বছর, যেখানে অপরূপার বয়স 17। তাই বাসা থেকে পালিয়ে জেলার সদরে চলে আসে। পরনে তার লাল বেনারসি। বিয়ের সাজে আজ তার পুরো সৌন্দর্য ফুটে উঠেছে। তারপর কি থেকে কি হলো কিছুই বুঝতে পারল না। জ্ঞান ফেরার পর নিজেকে একটা গাড়িতে আবিষ্কার করে। পাশে আছে সেই লোকটা যার সাথে কিছুক্ষণ আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল। লোকটা ফোন ঘাটাঘাটি করছে। অপরূপার ভীষণ তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবুও চুপচাপ বসে আছে গাড়ির সিটে। চোখ বন্ধ করে অনুভব করছে তৃষ্ণার যন্ত্রণা। ঘন্টা 2-1 পর গাড়ি থামলো এক বিশাল বাড়ির সামনে, হবে 10 তলা। লোকটা গাড়ি থেকে নেমে অপরূপাকে নিয়ে 4 তলার একটা ফ্ল্যাটে চলে এসেছে। 2 রুমের ফ্ল্যাট, সাথে একটা কিচেন রুম, 2টো ওয়াশরুম আর একটা খোলা বারান্দা আছে। এই পুরো দিনে অপরূপার গলা থেকে একটা সাউন্ডও বের হয়নি। কাকে বিয়ে করেছে, লোকটার নাম কি তাও জানা নেই তার। ব্যালকনি যুক্ত রুমে অপরূপাকে বসে লোকটা ফোনে কার সাথে যেন কথা বলছে। কথা বলা শেষ করে একটা তোয়ালে হাতে শাওয়ার নিতে চলে গেল। অপরূপা গুটিসুটি হয়ে খাটের এক পাশে শুয়ে পড়ল। এদিকে গোসল সেরে মাথার চুল মুছতে মুছতে বাইরে এলো সেই 27 বছরের এক যুবক। সুস্বাস্থ্যের অধিকারী সে। চুলগুলো মুছে একটা শার্ট পরে বাইরে চলে গেল সে। অপরূপার ঘুম ভাঙল এক স্নেহময়ী হাতের স্পর্শে। মহিলার মুখে ফুটে উঠেছে মাতৃত্বের চিহ্ন। মা, তোমার নাম কি? অপরূপা শোয়া থেকে বসে মৃদুস্বর উত্তর দেয়, আমার নাম অপরূপা। তুমি খুব ভাগ্যবতী, এমন ছেলেকে নিজের করে পেয়েছ। এই যুগে এমন দায়িত্ববান সৎ সুদর্শন ছেলে পাওয়া ভীষণ কষ্টের। আসো মা, সারাদিন হয়তো কিছু খাওনি, আসো আমি তোমাকে খাইয়ে দেই। এই প্রথম এত সুন্দর স্নেহ পেয়ে রীতিমতো অপরূপার চোখে পানি চলে আসে। এ কি, কাঁদছ কেন? তুমি যাকে বিয়ে করেছ সে তোমাকে এত আগলে রাখবে যে কান্না তো দূরে থাক, কখনো কিছু নিয়ে আফসোস করবে না। এই বলে মুখে ভাত উঠিয়ে দিল সে মধ্যবয়স্ক মহিলা। অপরূপার খাওয়া শেষ হলে সেই মহিলা পাশের রুমে নিয়ে যায় অপরূপাকে। রুমে এসেই কেমন যেন এক নেশা নেশা কাজ করছে তার।
পুরো রুম ফুল দিয়ে সাজানো। হুট করে মনে পড়ে আজ যে তো তাহলে বাসর রাত। সাথে সাথেই শক্ত হয়ে জমে যায় অপরূপা। এক অন্যরকম ভয় কাজ করছে তার। কয়টা বাজে তা নিয়েও কোনো ধারণা নেই তার। ফুলে সাজানো খাটের মাঝে বসে পড়ল অপরূপা। যতই হোক লোকটা তার স্বামী। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে অপরূপা কেঁপে ওঠে। এখন যেন তার ভয়ে জীবন যায় যে অবস্থা। আস্তে আস্তে লোকটা খাটে এসে অপরূপার সামনে বসে। অপরূপার কাঁপুনি কোনোভাবেই থামছে না। লোকটা ঘুমটা খুলে অপরূপার কপালে একটা চুমু এঁকে দেয়। সাথে সাথে পুরো শরীর কেঁপে উঠল তার। একটা ডায়মন্ডের রিং পরিয়ে দেয় অপরূপার আঙুলে। আমার নাম মাহির হাওলাদার, পেশা একজন আর্মি অফিসার। এখানের এই ছোট ফ্ল্যাটে আমি ভাড়া থাকি, নিজস্ব বাড়ি রাজশাহী। তুমি তোমার পরিচয় দিতে পারো যদি তোমার ইচ্ছা থাকে। এবার অপরূপা মাথা তুলে তাকালো মাহিরের দিকে। মাহির চোখ ফেরাতে পারছে না অপরূপার থেকে। আমার নাম অপরূপা। বেশ সুন্দর নাম, রূপের সাথে মানানসই। মাহির অপরূপার হাতের ওপর হাত রাখে। অপরূপার কম্পন এবার ঝড়ের মতো হয়ে গেছে। এ কি অপরূপা, এভাবে কাঁপছো কেন? অপরূপার কম্পন যেন কোনো বাদ মানছে না। মাহির অপরূপাকে বুকে টেনে নিল। শক্ত করে বুকে মাথা চেপে ধরার কিছুক্ষণ পর অপরূপার কম্পন কমল। অপরূপা বাকরুদ্ধ হয়ে সবকিছু অনুভব করছে। অপরূপার মায়াবী চাহনি বারবার মাহিরকে তৃষ্ণার সাগরে ভাসিয়ে দিচ্ছে। নিজেকে আর সামলাতে না পেরে আবদ্ধ হয় এক সুন্দর মিলনে। অপরূপার কষ্ট চোখে ভেসে উঠেছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। মাহির এটা টের পাওয়ার পর নিজের সবটা কন্ট্রোল করে ছেড়ে দেয় অপরূপাকে। বোকামে, এভাবে কাদার কি হয়েছে? প্রথমে বললেই হতো তুমি এসবের জন্য প্রস্তুত নও, তাহলে আমি তোমার সাথে এসবে জড়াতাম না। আর বিয়ের পর প্রতিটা স্বামী তাদের স্ত্রীকে এভাবে আদর করে। অপরূপা শাড়ি পরে চোখ মুছছে। মাহির আলতো করে গাল ধরে, তোমার অনুমতি ছাড়া আর কখনো এমন কিছু করব না। 27 বছর যখন নিজেকে আটকাতে পেরেছি, এই 3-4 বছরও পারবো। তবু এভাবে কেঁদো না। তোমার চোখের এই পানি বেমানান। যাও ফ্রেশ হয়ে নাও। অপরূপা ওয়াশরুমে এসে মুখ চেপে কান্না করছে। শরীরের ব্যথায় তার শরীর অনেক খারাপ লাগছিল। আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে মাহিরের পাশে শুয়ে পড়ে। মাহিরও ফ্রেশ হয়ে শুয়ে পড়ে অপরূপার পাশে। মনে উত্তাল ঢেউ, কাজটা কি ঠিক করেছে? একজন আর্মি অফিসারকে সবাই সামলাতে পারে না। তাছাড়া আমি তো আমার সব শক্তি উজাড় করে দিয়েছিলাম। সরি অপরূপা, এভাবে কষ্ট দেওয়ার জন্য আমার নিজের কাছেই খারাপ লাগছে। মাহির বেশ বুঝতে পারে মেয়েটার অতীতে অনেক যন্ত্রণার শিকার হয়েছে, তাই এত চুপচাপ। মাহির অপরূপার আর একটু কাছে হেলিয়ে দেয়। নিজের শরীর আস্তে আস্তে অপরূপাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে চোখ বন্ধ করে মাহির। ভোর সকালে মাহির হাওলাদারের ঘুম ভাঙে। অপরূপার মাথার চুল দিয়ে মাহিরের শরীর ঢেকে গেছে। আস্তে আস্তে অপরূপাকে বুক থেকে সরিয়ে উঠে বসে মাহির। এতক্ষণে বাড়ির কাজের বুয়া সালমা খাতুন এসে গেছে। দাঁত ব্রাশ করে আর্মি ইউনিফর্ম পরে রেডি হয় মাহির। যাওয়ার আগে আলতো করে অপরূপার গালে হাত রাখে সে। সঙ্গে সঙ্গে চোখ মেলে অপরূপা, তাকায় মাহিরের দিকে। শোনো অপরূপা, আমাকে ডিউটিতে যেতে হবে আসতে আসতে রাত 10টা। তাছাড়া আজকে 2 মাসের ছুটি নেব অফিস থেকে। তারপর এই 2 মাস তুমি আর আমি অনেক ঘুরবো একসাথে। অপূর্বা মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করে। আর শোনো, তোমাকে কষ্ট করে রান্নাবান্না করতে হবে না, খালা সকল রান্নাবান্না করে দিবে। মাহির যাওয়ার আগে অপরূপার কপালে আবারও একটা চুমু খায়। অপরূপা গুটিসুটি হয়ে এখনো বিছানায় পড়ে আছে। কাল রাতের কথা মনে হতেই শরমে মুখ লুকিয়ে ফেলে। পুরো শরীর এখনো ব্যথা করছে। ঘাড়ে, বুকে, নাভিতে কামড়ের দাগগুলোতে রক্ত জমাট বেঁধে গেছে। ঠোঁটগুলো ফুলে গেছে। আবারও চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে অপরূপা। বেলা 9টায় সেই স্নেহময়ী হাতের স্পর্শে ঘুম ভাঙে অপরূপার। চোখ মেলে সেই ভদ্রমহিলাকে দেখে হাত দিয়ে ঠোঁট লুকানোর চেষ্টা করে সে। দেখে খিলখিল করে হেসে ফেলে সালমা খাতুন। আরে পাগলি মেয়ে, এগুলো লুকাতে হয় না। বিয়ের প্রথম রাতে এসব একটু স্পষ্টভাবে ফুটে ওঠে। আর আমাকে নিজের মায়ের চোখে দেখতে পারো। এই নাও, তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। গোসল সেরে শাড়িটা পরে নাও। অপরূপা শাড়ি নিয়ে গোসলখানায় যায়।
আর সালমা বেগম রান্নাঘরে চলে যায় রান্নাবান্না করতে। কিন্তু অপরূপা শাড়ি পরার অবস্থায় না, কোনো রকম শাড়ি পেঁচিয়ে বাইরে বের হয়। রান্নাঘরে এসে সালমা বেগম অপরূপাকে দেখে হাসতে থাকে। এ কি অপরূপা, এভাবে শাড়ি পরেছ কেন? আসলে মা, আমি না শাড়ি পরতে পারি না, এর আগে কখনো শাড়ি পরিনি তো তাই। অপরূপার মুখে মা ডাক শুনে সালমার চোখে পানি চলে এসেছে। কাছে এসে অপরূপাকে জড়িয়ে ধরে সে। দুজনে কান্নায় ভেঙে পড়ে। অপরূপা বলে ওঠে, আমার মা বাবা নেই, আমি কি আপনাকে মা বলতে পারি? সালমা বেগম একগাল হাসি দিয়ে বলল, হ্যাঁ অবশ্য, মা যেহেতু ডেকেছিস, এখন থেকে তোকে তুই করে বলবো। তারপর সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় সালমা বেগম। অপরূপাকে নিয়ে রান্নাঘরে চলে আসে। চিন্তা করিস না অপরূপা, মাহির অনেক ভালো ছেলে, দেখবি কিছুক্ষণ পর তোর জন্য জামা কাপড় পাঠিয়ে দেবে। কথাটা বলার সাথে সাথে বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেয় সালমা। একজন ডেলিভারি বয় কিছু শপিং ব্যাগ এগিয়ে দেয় সালমাকে, তারপর চলে যায়। এই নে অপরূপা, তোর দায়িত্ববান স্বামী তোর জন্য জামা কাপড় পাঠিয়ে দিয়েছে। শাড়ি খুলে শপিং ব্যাগ থেকে একটা আকাশি রঙের 3 পিস পরে। পুরো তার শরীরে ফিট হয়ে গেছে। মা দেখো কি আজব ব্যাপার, সে আমার শরীরে মাপ জানলো কিভাবে? সালমা বেগম হাসতে হাসতে বলল, আর্মি অফিসারদের সব কিছু অসাধারণ হয়, তাছাড়া মাহির তো বড় মাপের অফিসার, সব দিকেই খেয়াল আছে তার। তাছাড়া তুইও দেখতে শুনতে মাশাআল্লাহ, তোর যে মিষ্টি কণ্ঠস্বর, এই শুনে মাহির পাগল হয়ে যাবে। এতক্ষণে বুঝেছি তুই কেন কম কথা বলিস, যাতে তোর কণ্ঠস্বরের প্রেমে কেউ না পড়ে। এবার অপরূপা খিলখিল করে হাসছে। যা দুষ্টু মেয়ে আমার, বেলা 12টা বাজে, খাবার কি খাবি? না মা, একদম দুপুরে খাবো, তুমি একটু চুলগুলোতে তেল লাগিয়ে দাও। সালমা বেগম মেয়ের আবদার রাখতে খোপা থেকে চুল খুলতেই হাঁটু অবধি বেয়ে গেছে। সালমা বেগম মনে মনে বলে, আসলে যে যেমন তার সঙ্গেও তেমনই হয়। মাহের যেমন ছেলে, অপরূপ ঠিক তেমন। আল্লাহ তাদের এই সংসারে সুখের বন্যা দেখ। সুন্দর করে চুলে তেল লাগিয়ে বেনি করে দিল সালমা। দুপুরে সালমার বাটন ফুলে কল আসলো মাহিরের। খালা, অপরূপা কি দুপুরে খেয়েছে? বাবা খেয়েছে। চিন্তা করিও না মাহির, আসলে খালা আমার আসতে আসতে রাত 10টা বাজতে পারে। অপরূপা তো গ্রামের মেয়ে, ফ্ল্যাটে একা থাকতে পারবে না। আজকে আমি না আসা অবধি আপনি একটু বাসায় থাকলে ভালো হতো। ঠিক আছে থাকবো, চিন্তা করো না, তুমিও নিজের খেয়াল রেখো। সালমা অপরূপাকে কিছু উপদেশ দিল। শোনো মা, মাহির যেমন তোমার জন্য এত দায়িত্ববান, তোমার উচিত মাহিরকে বোঝার। আর বলবো, তোমার যতই কষ্ট হোক না কেন, একটা বাচ্চা নিয়ে নাও। মাহিরের বয়স তো কম হলো না, কমপক্ষে সন্তানের মুখ দেখাও মাহিরকে। অপরূপা শুধু মাথা ঝাঁকালো। রাত প্রায় 10টায় মাহির তার ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে আসে। সালমাও চলে যায়। অপরূপার সাথে সাথে মাহিরের দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিল, আর মাহির হাতে থাকা ফুল এগিয়ে দিল অপরূপাকে। দুজনে হাসি দিয়ে ওঠে। আপনি ইউনিফর্ম চেঞ্জ করুন, আমি খাবার নিয়ে আসছি। মাহির ইউনিফর্ম চেঞ্জ করে খাটে বসে অপরূপার আসার অপেক্ষা করছে। এদিকে রান্নাঘরে গাল শরমে লাল হয়ে বসে আছে অপরূপা। ইস, কি করে তার সামনে যাব? আমার তো শরমে গাল লাল হয়ে গেছে। না না, সারাদিন অনেক কাজ করেছে, যাই হোক আমাকে যেতে হবে তার সামনে। এক পা করে এগিয়ে আসে অপরূপা। মাহির খাটে বসে এসব দেখে হাসছে। শরমে মাথা তুলে তাকাতে পারছে না। আদো আদো কণ্ঠে বলল, শোনেন, আজকে আমি আপনাকে খাইয়ে দেই? ঠিক আছে। অপরূপা ভাত মেখে মাহিরের মুখে এগিয়ে দিল, কিন্তু ভাত গেল মাহিরের নাকে। খিলখিল করে হেসে ওঠে মাহির। আরে আমার দিকে তাকিয়ে অন্তত ভাত খেয়ে দাও, এত শরম পেলে কি হবে? এবার মুখ তুলে তাকায় অপরূপা। এ কি, তোমার মুখ টমেটোর মতো এত লাল হয়ে গেছে কেন? ইয়ে মানে, বলো। আসলে কেমন যেন লাগছে, এর আগে আমি কখনো কোনো ছেলের এতটা কাছে আসিনি। ও আচ্ছা, আপনি তো সারাদিন অনেক কাজ করেছেন, আমি খেয়ে দেই। তারপর অপরূপা মাহিরকে খাইয়ে দেয়। মাহিরের একটা শান্তি লাগছে, মনে মনে ভাবে এই যুগে এমন মেয়ে পাওয়া যায়। তারপর মাহির অপরূপার দিকে একটা মলম এগিয়ে দিয়ে বলে, শরীরের যেই যেই জায়গায় রক্ত জমাট বেঁধেছে সেখানে দাও, ঠিক হয়ে যাবে। অপরূপা গোসলখানা গিয়ে শরীরে মলম দেয়। মাহির এদিকে ল্যাপটপে কি যেন করছে। মাহিরের পাশে বসে অপরূপা। কি হলো, কিছু বলবে? অপরূপা আদো আদো কণ্ঠে বলে, আমার বাচ্চা লাগবে।
মাহির এক পলক অপরূপাকে দেখে আবারও নিজের কাজে মনোযোগ দেয়। যাও, অনেক রাত ঘুমিয়ে পড়ো। আমি আপনাকে কিছু বলেছি, আপনি কি শুনতে পেয়েছেন? হুম, শুনতে পেলাম তো। কালকে হাসপাতাল থেকে একটা বাচ্চা এনে দেব, চিন্তা করো না। আমার আপনার বাচ্চা লাগবে। মাহির এবার ল্যাপটপ বন্ধ করে অপরূপার ঘাড়ে থাকা সেই কামড়ের দাগে হাত রাখে। সাথে সাথে অপরূপা ব্যথায় চিৎকার করে ওঠে। পাগলি, এখন এসব তুমি সহ্য করতে পারবে না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। অপরূপা আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ে খাটে। মাহির আবারও ল্যাপটপ অন করে নিজের কাজে মনোযোগ দেয়। কাজের ফাঁকে এক পলক অপরূপাকে দেখে। এত সুন্দর নিষ্পাপ মেয়ে এর আগে কখনো দেখেনি। ঠিক আমার মনের মতো। হয়তো এতদিন আমার করা ভালো কাজের ফল, কিন্তু আবার জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন কি হয়ে যায় বলা যায় না। মাহির কাজ শেষ করে অপরূপার পাশে শুয়ে পড়ে। মনে মনে বলে, উঠে সকালে অপরূপার আগে উঠে তার জন্য রান্না করবে। ফজরের আজানের সময় অপরূপা আর মাহির একসাথেই উঠে বসে। দুজন দুজনকে দেখে পুরো অবাক। অপরূপা মাহিরকে জিজ্ঞেস করে, আপনার পছন্দের খাবার কি? মাহির কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে অপরূপার দিকে। সাথে সাথে গালগুলো শরমে আবারও লাল হয়ে যায়। তুমি কি রান্না করার জন্য এত সকালে উঠেছ? জি। ও আচ্ছা, আসো আগে একসাথে নামাজ কায়েম করি, তারপর দুজনে একসাথে রান্না বান্না করব। দুজনে অজু করে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নেয়। মাহির ভিতরে ভিতরে কত খুশি তা কাউকে বোঝাতে পারবে না। কালকে অফিস থেকে 1 মাসের মতো ছুটি নিয়েছে, শুধু অপরূপাকে সময় দিতে। ছুটি বলতে যখন কোনো এমার্জেন্সি কাজ পড়বে সে জয়েন হবে। অপরূপা নামাজ পড়ে কিচেন রুমে চলে গেল। মাহির বিছানা ঠিকঠাক করে কিচেন রুমে চলে আসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপরূপাকে দেখছে মাহির। রান্না রেখে এক পলক মাহিরের দিকে তাকায় সে। যেখানে মাহির আগে থেকে তাকিয়েছিল, ভূত দেখার মতো ভয় পেয়েও আবারও রান্নায় মনোযোগ দেয় অপরূপা। এ দেখে মাহির হেসে ফেলে। তুমি কি রান্না করছো মাহিরের মিসেস? আপনার প্রিয় খাবার ভুনা খিচুড়ি রান্না করছি। ওলে বাবা, তুমি জানলে কি করে আমার ভুনা খিচুড়ি পছন্দ? সালমা আম্মু বলেছে। ও, তার মানে আমার ব্যাপারে সব কিছু জেনে গেছো? জি। আপনার ইচ্ছে হয় না আমার পরিচয় জানতে? হ্যাঁ, তোমার পরিচয় তো জানি তো, জেনারেল মাহির হাওলাদারের স্ত্রী। এর থেকে বড় পরিচয় আর কি বলো? আপনাকে অনেক ধন্যবাদ এমন এক এতিমের দায়িত্ব নেওয়ার জন্য। চুপ, কিসের এতিম? আমি আছি তো। কতদিন আছেন? যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার জন্য আছি। অপরূপা চুপচাপ রান্না শেষ করে থালা বাসন ধুয়ে মুছে টেবিলে সাজায়। আর মাহির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কলিং বেল বেজে উঠতেই মাহির দরজা খুলে দিলে দেখতে পায় সালমা এসেছে। আসুন খালা। বাড়িতে কোনো কাজ খুঁজে পাচ্ছে না সালমা। ড্যাব ড্যাব করে তাকায় মাহিরের দিকে। মাহির ইশারা দিয়ে অপরূপাকে দেখিয়ে দিল। সালমা একগাল হাসি দিয়ে বলল, মাহির, এবার তো অপরূপা তোমার দেখাশোনা করতে পারবে, তাহলে আমাকে ছুটি দিয়ে দাও। পাশের রুম থেকে অপরূপা এসে না করে দিল। সালমা বেগম অনেক বুঝালো, কিন্তু তার কিছু মানতে রাজি নয় অপরূপা। দেখুন, আপনি ডিউটিতে চলে গেলে আমি বাসায় একা হয়ে যাব, আমার একা একা ভালো লাগে না। সালমা অপরূপাকে একটু টান দিয়ে দূরে নিয়ে আসে। আরে বোকামে, বুঝিস না কেন? এখন তোর মাহিরকে সময় দেওয়া উচিত। তাছাড়া আমি পাশের ফ্ল্যাটেই কাজ নেব। তোর কোনো সমস্যা হলে আমি ঠিকই আসব। অপরূপা একদম চুপচাপ। সালমা খাতুনও চলে যায়। মন খারাপ করে খাবার টেবিলে বসে। কি হলো, এভাবে মন খারাপ করে আসছো কেন? গরিবের আবার মন খারাপ। আহ, খাবার বেরিয়ে দিচ্ছি, খেয়ে নিন। রাগ করলেও তোমাকে আরও বেশি সুন্দর লাগে। রাতে কি যেন বলেছিলে, তোমার বাচ্চা লাগবে? সাথে সাথে শরমে গুটিসুটি হয়ে বসে পড়ে চেয়ারে। ইয়ে মানে, না, আমিও ভাবছি হয়তো এখন একটা বেবি নেওয়া উচিত, তুমি যদি রাজি থাকো তাহলে। এবার অপরূপা কোনোভাবে মাথা তুলে তাকাতে পারে না মাহিরের দিকে। মাহির খাবার মুখে নিয়েই ফিদা। বাহ, অসাধারণ হয়েছে। এতদিন কোথায় ছিলে শুনি? তোমাকেই তো এতদিন ধরে খুঁজছিলাম। খুব ভালো রান্না করো তো তুমি। বিশ্বাস করো, এর আগে কখনো এত ভালো ভুনা খিচুড়ি খাইনি। আমার বয়স যখন 6, তখন আমার আম্মু আমার জন্য ভুনা খিচুড়ি রান্না করত। বড় হয়ে অনেকবার চেষ্টা করেছি সেভাবে রান্না করতে, কিন্তু একবারও তেমন হয়নি। তোমার আম্মু এখন কোথায় তা সঠিক জানি না, কিন্তু আব্বু ঢাকায় ব্যবসা করে। তোমার বাবার নাম কি? জাহাঙ্গীর সওদাগর। ও আচ্ছা,
মীরা খানের স্বামী? তার মানে মীরা, উনি তোমার মা? হুম, সৎ মা। 2 দিন আগে বিয়ের সাজে বাড়ি থেকে পালিয়েছিলে কেন? আমার সৎমা একটা বুড়ো লোকের সাথে আমায় বিয়ে দিতে চেয়েছিল, তাই। আমার ভালো লাগছে না, আপনি বরং খাওয়া দাওয়া শেষ করুন, আমি একটু ঘুমাই। তারপর চোখ মুছতে মুছতে রুমে চলে গেল অপরূপা। এদিকে মন খারাপ করে খাবার টেবিলে বসে থাকে মাহির। মাহিরও খাবার টেবিল থেকে উঠে যায় রুমে। শুয়ে শুয়ে কান্না করছে অপরূপা। মাহিরের বুকে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে অপরূপার চোখের পানি দেখে। কন্ট্রোল মাহির, তুই একজন আর্মি অফিসার, এভাবে কারোর প্রতি দুর্বল হলে চলবে না। আশেপাশে অনেক শত্রু, একবার তোর দুর্বলতা জানতে পারলে অপরূপাকে একবারের জন্য হারাবি। নিজের মন শক্ত করার অনেক চেষ্টা করছে, কিন্তু পারেনি। আর্মিরাও তো রক্ত মাংসের তৈরি, তাদেরও তো ইমোশন আছে, যতই তারা তো মানুষ। অপরূপার পাশে শুয়ে পড়ে মাহির। সাথে সাথে চোখ মোছার চেষ্টা করে অপরূপা। কাঁদছো কেন? কই কাঁদলাম? হয়েছে, তোমার সাথে আমার পরিচয় 2 দিনের, কিন্তু এই 2 দিনে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমার সামনে শুয়ে এভাবে কাঁদলে আমার দেখতে মোটেও ভালো লাগবে না। সাথে সাথে মুখ ফিরে বিপরীত দিকে শুয়ে কান্না করছে অপরূপা। কি হলো? মুখ ফিরিয়ে নিলে কেন অপরূপা? আপনি তো বললেন আপনার সামনে এভাবে কাঁদলে আপনার দেখতে ভালো লাগবে না, তাই মুখ ফিরে কান্না করছি। মাহির অপরূপার এমন কথা শুনে নিজের হাসি আটকাতে পারছে না, মুখ চেপে হাসতে থাকে। ওগো মধুর মা, কান্না শেষ হলে রেডি হয়ে নাও, আজকে বাইরে বের হব তোমাকে নিয়ে। মধুর মা? মধুর মধুর কথা বলো তাই মধুর মা? ও আচ্ছা, এত কাঁদো কেন? প্রমিস করো আর কাঁদবে না? কান্না পেলে কান্না করব, আমি তো আপনার মতো রোবট না, ইমোশন আছে আমার। আমার ভালো লাগে না তুমি কান্না করলে। বলো কি করলে আর কান্না করবে না? বেশি বেশি ভালোবাসা দিবেন, তাহলে আর কান্না করব না। ভালোবাসা দেয় কিভাবে? আমি তোমার সব ভালোবাসা তোমাকে দিয়ে দিতে চাই অপরূপা, নিয়ে নাও, যত ইচ্ছে নিয়ে নাও। ভালোবাসা দেয় কিভাবে? মাহির নেশাক্ত চাহনি নিক্ষেপ করলো অপরূপার দিকে। মেয়েটা শুকনো ঢোক গিলছে। মাহির উঠে ড্রয়ার থেকে একটা পাঞ্জাবি বের করে পরে নেয়। অপরূপা ওঠো, ফ্রেশ হয়ে নাও, তোমাকে নিয়ে একটু বাইরে বের হব। অপরূপা চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নেয়। মাহিরের পাঞ্জাবির সাথে ম্যাচ করে একটা 3 পিস পরে হিজাব করে নেয়। আসলে বোরকা ছাড়া বাইরে যাওয়া ঠিক হবে না, এখন আপাতত 3 পিস পরে নাও, তারপর শপিং করে নিও তোমার যা যা প্রয়োজন। অপরূপা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় মাহিরকে। তারপর দুজনে নিচতলায় আসে। মাহির জিজ্ঞেস করে, কি দিয়ে যাব? মাইক্রো নাকি রিক্সা? রিক্সা দিয়ে। মাহির একটা রিক্সা থামিয়ে গেটে নিয়ে আসলো। অপরূপার ভীষণ লজ্জা কাজ করছে বোরকা ছাড়া বাইরে বের হতে। তার ভিতর অস্থিরতা কাজ করছে, যার কারণে গাল বেয়ে এক ফোঁটা ঘাম ঝরল। মাহির আলতো করে অপরূপার হাত ধরল। সাথে সাথে কেঁপে উঠল মেয়েটা। কোথায় যাচ্ছি আমরা? পার্কে যাব তোমাকে নিয়ে। গাড়ি থামে ঢাকার একটা পার্কে। অপরূপা এর নাম বলতে পারবে না, কারণ এর আগে কখনো শহরে পা পড়েনি তার। সাথে সাথে 10 থেকে 12 জন সেনাবাহিনী এসে জেনারেল মাহির হাওলাদারকে সেলুট করে। তাদের শরীর থেকে কেমন যেন এক শব্দ হয়। ভয়ে মাহিরের পিছনে লুকায় অপরূপা। মাহির অপরূপার হাত টেনে সামনে নিয়ে আসে। সকল আর্মি অফিসারদের বলে, ও আমার স্ত্রী। সাথে সাথে সবাই অপরূপাকে সেলুট করে। তাদের মাটিতে পা পড়ার সাথে সাথে একটা সাউন্ড হয়। অপরূপা ভয়ে কাঁপছে। মিহি সুরে অপরূপা সবাইকে সালাম দেয়। তারপর পার্কের একটা গাছতলায় বসে দুজন। আরে পাগলি, তুমি একজন জেনারেলের স্ত্রী, এত ভয় পেলে তো হবে না। সবাই যদি দেখে তুমি এত ভীতু, তাহলে সবাই আমাকে নিয়ে তো মজা করবে। আপনি কি অনেক বড় পদের সেনাবাহিনী? মায়ের হাসি দিয়ে বলে, আমি যাই হই না কেন, তোমার কাছে আসলে বিড়াল হয়ে যাই। তোমার মায়াবী চেহারা আমার জীবনে পাওয়া সেরা উপহার তুমি। সেনাবাহিনীর পদবিগুলো জানতে পারি? জানতে পারো তো। সেনাবাহিনীদের অনেকগুলো পদ আছে, তাদের মধ্যে লেফটেন্যান্ট, মেজর, কর্নেল, জেনারেল, এরা সিনিয়রদের তালিকায়। আর সর্বোচ্চ পদবি হলো জেনারেল। বাংলাদেশে বর্তমানে একজন জেনারেলের 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 57 জন মেজর জেনারেল রয়েছে। অপরূপা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি তো জেনারেল তাই না? এত বড় একজন অফিসার আমার স্বামী। আমার কাজ হলো রেজিমেন্ট বা তার সমতুল্য বা একাধিক বাহিনী নিয়ে গঠিত ইউনিয়নের চেয়ে বড় ইউনিয়নের কমান্ডার করা। থাক থাক, আর কিছু বলতে হবে না, মাথা ঘুরছে আমার। আশেপাশে এতক্ষণে অনেক সেনাবাহিনী চলে এসেছে, তাদের ঘিরে রেখেছে।
কিছু সেনাবাহিনী তাদের জন্য খাবার নিয়ে আসে। মাহির অপরূপাকে ফুচকা খাইয়ে দেয়। তারপর অনেক আড্ডা দেওয়ার পর শপিং মলে যায় দুজন। মাহির সুন্দর সুন্দর কিছু বোরকা, শাড়ি, থ্রি পিস কিনে নিল। দোকানের অনেকেই তার সাথে সেলফি নিতে আসে। তারপর মাহির অপরূপার জন্য কিছু কমফোর্টেবল ব্রা সিলেক্টেড করে, যা দেখে শরমে মুখ চেপে আসে। 32 সাইজের 8-10টা ব্রা নিয়ে নেয়। মনে মনে ভীষণ অবাক হয় অপরূপা। সাথে কিছু নাইটি কিনে নেয়। শরমে বাকরুদ্ধ হয়ে যায় সে। মোট শপিং হয়েছে 1,20,000 টাকার। মাহির বলে উঠল, আরও কিছু লাগবে? ও হ্যাঁ, এখনও তো ক্রিম, ফ্রেশ ওয়াশ এসব কিছু কেনা হয়নি। অপরূপা শুধু মাহিরের পিছনে পিছনে যাচ্ছে। আপনার জন্য কিছু নেবেন না? কি নেব, সব কিছুই আছে। এতক্ষণে নিচে মাহিরের প্রাইভেট কার চলে এসেছে। আস্তে আস্তে গাড়িতে সব কিছু উঠিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে বাসায় আসলো দুজন। অপরূপার সাথে সাথে হাত মুখ ধুয়ে শরীর বিছানায় এলিয়ে দিল। এদিকে সব কিছু জায়গা মতো রেখে খাবার টেবিলে সাজিয়ে অপরূপাকে ডাক দেয় মাহির। মিস্টার, আজকে আপনি আমাকে খাইয়ে দিবেন। আসো খাইয়ে দেই। খাওয়া দাওয়া শেষ করে মাহির খাটে বসে অপরূপাকে ডাকে, ওগো মধুরমা, এদিকে আসো। জি বলুন। এই রেড কালার নাইট ড্রেসটা পরে আসো। হ্যাঁ, এত শর্ট? যা পরে আসো। অপরূপা থ্রি পিস খুলে নাইট ড্রেসটা পরে। শরমে বাথরুম থেকে বের হতে পারছে না সে। এক পা করে এগিয়ে গেল রুমে, দরজার কিনারা থেকে উকি দিচ্ছে রুমের দিকে। মায়ের খাট থেকে উঠে অপরূপাকে সোজা কোলে তুলে নিল। চোখ বন্ধ করে শার্টের কলার ধরে আছে অপরূপা। অপরূপা, আমি বাবা ডাক শুনতে চাই। তুমি কি আমার ইচ্ছে পূরণ করবে? অপরূপা মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। মাহিরও আস্তে আস্তে অপরূপার পরনের জামা কাপড় খুলে খাটে শুয়ে দেয়। বেচারি শরমে শরীর ঢাকার চেষ্টা করছে। জানো, যখন তুমি শরমে লাল হয়ে যাও তখন আমার বেশ হাসি পায়। কিছুক্ষণ পর ভয়ানক চিৎকার শোনা যায় অপরূপার আকুতি মিনতির। মাহিরের শরীরের শক্তি কোনোভাবেই সহ্য করতে পারছে না, ব্যথায় ছটফট করছে। কিছুক্ষণ পর অপরূপা অনুভব করলো গরম তরল কিছু একটা তার শরীরের ভিতরে প্রবেশ করেছে। মাহির এবার অপরূপাকে ছেড়ে দেয়। সকালে উঠে ঘরের সকল কাজ মাহির করছে, অপরূপাকে যেন কোনো কাজ করতে দেয়নি। এভাবে অনেকটা দিন পার হয় তাদের। এখন অপরূপার শরীরও এসব শুয়ে গেছে। এক রাতের কথা, অপরূপা বায়না ধরে তার এখন আদর লাগবে। মাহির সব কাজ রেখে অপরূপার সাথে মিলনে জড়িয়ে যায়। তখনই মাহিরের ফোন বেজে ওঠে। সাথে সাথে দায়িত্ব মাথায় আসে। তারপর অপরূপাকে খাটে রেখে গোসল সেরে ইউনিফর্ম পরে নেয়। অপরূপার যেন কেমন লাগছে, আজকে ভালো লাগছে না। তারপর বলে, আজকে না গেলে হয় না, যেতেই হবে অপরূপা, এটাই সৈনিকদের জীবন। অপরূপার কপালে একটা চুমু খেয়ে গাড়ি নিয়ে বের হলো মাহির। বর্ডারে এসে দেখে 10 থেকে 12 জন সৈনিক আহত হয়ে পড়ে আছে। সাথে সাথে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করতে বলে মাহির। ঠিক তখনই সামনে থেকে একটা গুলি এসে মাহিরের বুকে লাগে। হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। এলো পাথারি আরও 2টা গুলি এসে মাহিরের শরীরে লাগে। মাহিরের সব কিছু ঝাপসা হয়ে গেছে। ঝাপসা ঝাপসা চোখে অস্পষ্ট অপরূপার মুখখানি ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। মাহির শরীরে অসহ্য যন্ত্রণা নিয়েও অস্পষ্টভাবে অপরূপার নাম জপে যাচ্ছে। এতক্ষণে মাহির সহ আরও সৈনিকদের রক্তে রক্তিম হয়ে যায় মাটি। দূর থেকে শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাউন্ড। তাড়াতাড়ি সবাইকে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পে নিয়ে আসা হলো। মাহিরের অবস্থা অনেক খারাপ। ক্যাম্প থেকে প্রাথমিক প্রতিবিধান দিয়ে তাকে ক্যাপ্টেনের হাসপাতালে পাঠানো হলো। সালমা খাতুনের ফোনে একটা কল আসলো আর্মি ক্যাম্প থেকে। সাথে সাথে হাত থেকে ফোনটা পড়ে চিৎকার দিয়ে ওঠে সালমা। দৌড়ে মাহিরের ফ্ল্যাটে আসে সালমা। অপরূপা মাহিরের জামা কাপড়গুলো ভাঁজ করছিল। কলিং বেল বেজে উঠলে দরজা খুলতে অপরূপা সালমাকে দেখে ভিতরে নিয়ে আসে। অপরূপা, মা, এক গ্লাস পানি দে। তারপর অপরূপা পানি এগিয়ে দিল সালমার দিকে। এক ঢোকে পুরো গ্লাসের পানি খেয়ে জোরে জোরে শ্বাস নিয়ে হাঁপাচ্ছে। সালমার চোখ পড়ল অপরূপার পেটের দিকে। সালমার চোখ ছলছল করে উঠল। অপরূপা, তোর তো দেখা যায় বাবু হবে। পেটের অবস্থা দেখে তো মনে হচ্ছে 4 মাস। অপরূপা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। সালমা পরিবেশ সামাল দেওয়ার জন্য অপরূপাকে কিছু না বলে নিজেই চলে এলো ক্যান্টনমেন্ট হাসপাতালে। পুরো হাসপাতালে হাজার হাজার আর্মি হাজির। অপারেশন থিয়েটারে আছে মাহির, বাইরে দাঁড়িয়ে আছে বাকি সবাই। একজন দক্ষ সিনিয়র অফিসার, তার প্রতি সবার এত সম্মান দেখে সালমা পিছনে দাঁড়ায়। ঘন্টা 2 পর অপারেশন থিয়েটার থেকে বের হয় ডাক্তার। সবাই তার দিকে এগিয়ে আসে।
ডাক্তারের মুখ কালো হয়ে আছে, সাথে সকল আর্মিরা মাথা নিচু করে ফেলে। সালমা ডাক্তারের দিকে এগিয়ে আসে। মাহির কেমন আছে? অবস্থা বেশি ভালো না। সোজা বুকে গুলি লেগেছে, তাও একটা দুটো নয়, তিনটা। এত কিছুর মাঝেও স্যারের মুখে শুধু একটাই নাম, অপরূপা। সালমা কেঁদে ওঠে। আশেপাশে সবার চোখেই পানি। ডাক্তার বলে উঠল, এই অপরূপাকে দেখার জন্য স্যার এত যন্ত্রণার মাঝেও আকুতি মিনতি করছে। সালমা তাড়াতাড়ি আবার বাসায় ফিরে অপরূপার ফ্ল্যাটে যায়। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় অপরূপা। অপরূপার চোখ মুখ লাল হয়ে গেছে। সালমা শান্ত হয়ে বলে ওঠে, কিরে অপরূপা, কি হয়েছে তোর? ভালো লাগছে না কিছু? ভীষণ অস্থিরতা কাজ করছে, মনে হচ্ছে জীবন থেকে কি যেন হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পর বুক কেঁপে ওঠে। মা, কত করে ওনাকে বললাম আজকে ডিউটিতে যাওয়ার দরকার নেই, তবুও চলে গেল। আমার কিছু ভালো লাগছে না কেন? এই বলে অপরূপা হাউমাউ করে কেঁদে ওঠে। সালমা দোটানায় পড়ে যায়। কি করে অপরূপাকে এটা জানাবে বুঝতে পারছে না। মন শক্ত করে সালমা বলে ওঠে, শোন মা, মাহির অ্যাক্সিডেন্ট করেছে। অপরূপা ফ্লোরে লুটে পড়ে। সালমার কথা শুনে চিৎকার দিয়ে কান্না শুরু করলো। সালমা কোনোভাবেই মেয়েটাকে শান্ত করতে পারল না। কোনো রকম বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসে। আশেপাশে হাজার হাজার সেনাবাহিনী। পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে আর্মিরা। অপরূপার এই ছোট দেহটা এত ভিড়ে দেখা যাচ্ছে না। সবাই যখন জানতে পারে অপরূপা তাদের প্রাণপ্রিয় সিনিয়র অফিসার জেনারেল মাহির হাওলাদারের স্ত্রী, তখন সবাই তাকে সেলুট দিয়ে যাওয়ার রাস্তা করে দেয়। আশেপাশে আরও সৈনিকের পরিবার কান্না করছে। অপরূপা সোজা চলে যায় অপারেশন থিয়েটারে। মাহির চোখ বন্ধ করে আছে। অপরূপা মাহিরের হাতটা চেপে কান্নায় ভেঙে পড়ে। অপরূপার কথা শুনে আশেপাশের ডাক্তার, আর্মি সবার চোখে পানি চলে আসে। কোনোভাবে চোখের পানি আটকাতে পারছে না সে। মাহিরের হাত বুকে চেপে ধরে অপরূপার সাথে সাথে চোখ মেলে তাকায়। মাহির মুখে তার অক্সিজেন। চোখ বন্ধ করে অপরূপা কাঁদছে। আমার এমনি একা করে চলে যাইয়েন না, এই এতিম মেয়েটার আপনি ছাড়া আর কেউ নাই। আমি কখনো বাবা মায়ের আদর পাই নাই। ছোট্ট থেকে সবার অবহেলা আর মার খাইয়ে বড় হয়েছি। কপালে জুটছে শুধু বাসি ভাত আর পুরান জামা কাপড়। বাবা মা ছাড়া একটা সন্তানের জীবন যে কত ভয়ানক এটা আমি ভালো করে জানি। আমার মা কইতো, একদিন আমার কপালে শুকাইব। দুঃখ আমারে এমনভাবে হ্রাস করেছে, আমি আসলেই পোড়ামুখী। সব হারাইয়া আমি আপনারে পাইছি মাহির, আপনারে হারাইতে পারবো না। আমি এতিম হইয়া বুঝি বাবা মা হারা সন্তানের জীবন কত ভয়ঙ্কর। আমি আমার সন্তানরে বাবা হারা করতে চাই না। মাহির এক দৃষ্টিতে তাকিয়ে আছে অপরূপার দিকে। আশেপাশে সবার চোখে পানি। মাহিরের চোখে দিয়েও পানি ঝরছে। ইচ্ছে করছে অপরূপাকে বুকে টেনে নিয়ে বলুক, আমি তোমাকে রেখে কোথাও যাব না প্রিয়তমা। কোনোভাবেই কান্না থামাতে পারছে না সে। কাঁদতে কাঁদতে অপরূপার অবস্থা খারাপ। মাহিরেরও শ্বাসরুদ্ধকর অবস্থা। মাহির, আমার সন্তান কারে বাবা বলে ডাকবো বলেন? কতবার মানা করলাম, শুনলেন না তো? দায়িত্ব পালন করতে চলে আসলেন। পরকীয়ার কারণে নিজের বাবা মায়ের বিচ্ছেদ দেখেছি, তবু এত কষ্ট লাগে নাই। কিন্তু আপনার জন্য আমি এমন করে মরে যাইতেছি কেন? আমি আপনারে আঁকড়ে ধরে বাঁচতে চাই। চিৎকার দিয়ে বলে ওঠে, আমি আপনাকে ভালোবাসি মাহির, ভীষণ ভালোবাসি। মাহির এবার চোখ বন্ধ করে নিল। মনে মনে বলছে, আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে আঁকড়ে রেখো প্রিয়তমা। এতক্ষণে আমেরিকা থেকে সিনিয়র ডাক্তাররা চলে এসেছে। সবাই বুঝিয়ে অপরূপাকে বাইরে নিয়ে আসতেছে, কিন্তু মাহির শক্ত করে ধরে রেখেছে অপরূপার হাত। কোনোভাবে হাত ছাড়ছে না মাহির। অনেক কষ্টের পর মাহিরের হাত ছাড়িয়ে অপরূপাকে বাইরে বের করে। সাথে সাথে কাঁপা শুরু হয়। মাহির শ্বাসকষ্ট রোগীর মতো ছটফট করে। আবার অপারেশন শুরু হলো। অজু করে না জায়নামাজে লুটে পড়ল অপরূপা। আশেপাশের মানুষও তাদের ভালোবাসা দেখে জায়নামাজে দাঁড়িয়ে পড়ল। সবাই দোয়া করছে মাহির আর আহত সৈনিকদের জন্য। এতক্ষণে হাওলাদার বাড়ির সবাই চলে এসেছে। মাহিরের মা বাবা সবাই অপরূপার পাগলামি দেখছে। মাহির চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে। বাঁচার জন্য আকুতি মিনতি করছে শুধু অপরূপা আর নিজের সন্তানের জন্য। স্রষ্টাও তাকে আরেকটা সুযোগ দেয়। অপারেশন শেষে হাসি মুখে বের হয় ডাক্তার। সবাই খুশি, কিন্তু অপরূপা এখনো জায়নামাজে পড়ে আছে। তার মনে এখনো মাহিরকে হারানোর ভয়। যখন মাহির এসে অপরূপাকে জড়িয়ে ধরবে তখন হয়তো অপরূপা শান্ত হবে। মাহিরের বাবা মা মাহিরের কাছে যায়। মাহির কিছুটা সুস্থ,
হয়তো 15 দিনে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। হাসপাতালে অপরূপার 5 দিন হয়ে গেছে। মাহিরের বাবা মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাহির বেড থেকে উঠে অপরূপার কাছে যায়। মেয়েটা এখনও কাঁদছে, চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। মাহির অপরূপার মাথায় হাত রাখতেই মাথা তুলে তাকায় অপরূপা। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে মাহির। অপরূপা এখন কিছুটা শান্ত হয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মাহির অপরূপার গালে কপালে ঠোঁট এলোপাতারি চুমু খাচ্ছে। এই তো ফিরে এসেছি তোমার কাছে, তোমাকে রেখে কোথাও যাব না অপরূপা। অপরূপার চোখে কালো দাগ পড়ে গেছে, শরীর অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে হাসপাতালে ভর্তি করে মাহির। 2 মাস পর সব কিছু আবার স্বাভাবিক হয়। মাহির তার দায়িত্ব ছেড়ে অপরূপাকে নিয়ে হজ করে পার্মানেন্টভাবে আমেরিকা চলে যায়। 6 মাস পর ফুটফুটে একটা কন্যা সন্তানের বাবা হন মাহির। এখন অপরূপা পর্দা করে। মাহির এমন বউ পেয়ে সবসময় আল্লাহর নিকট শুকরিয়া করে। অপরূপার কিছুতে কমতি রাখেনি মাহির। দুজনের একটাই লক্ষ্য, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। সমাপ্ত।